ভাগ্যের চরম হাস্যকর পরিহাসে মাত্র 14 বছর বয়সেই সারা রাত স্বামী নামক মানুষটার শারীরিক ক্ষুধা নিবারণ করে আর ভোররাত থেকে মাত্র 1 মাস বয়সী মা হারা বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ানোর অভিনয় করতে হচ্ছে। বাচ্চাটার নাম ইরিনা তালুকদার অরু। কাল এই বাড়িতে আসার এক মুহূর্ত আগেও জানতাম না এই লোকটাকে আমি বিয়ে করতে হবে আমায়। আমি শুধুই জানতাম একটা বাচ্চাকে দেখতে হবে, বাচ্চার মা নেই। কিন্তু আমি বাচ্চার মায়ের কথা জিজ্ঞেস করেও কোনো উত্তর পাইনি, পেয়েছি এক ভারী নিঃশ্বাসের শব্দ। পুরান ঢাকার নামকরা তালুকদার বাড়ি। আব্রাহাম তালুকদারের নাম অনুযায়ী এ বাড়ি প্রতিষ্ঠিত হয়, কিন্তু বর্তমানে সেখানে বসবাসরত একমাত্র উত্তরাধিকারী ফারিস তালুকদার শুভ বাদে কেউ বেঁচে নেই। শুভ ঢাকার এক মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক। শুভ তার একমাত্র মেয়ে অরুকে দেখাশোনার জন্য একজন বিশ্বস্ত আয়া খুঁজছিলেন। এদিকে শুভ সোফায় বসে মেয়েকে ঘুম পাড়াচ্ছেন, তখন বাড়ির কাজের লোক রহিম মিয়া এসে শুভকে বলেন একটা মেয়ের খোঁজ পেয়েছে, তবে বয়স অল্প। শুভ প্রথমে রাজি না হলেও পরে নিজের মেয়ের মায়াবী মুখের দিকে তাকিয়ে রাজি হয়ে যায়। ঘুম থেকে উঠে আসরের নামাজ পড়ে যখন ঘর থেকে বের হচ্ছিলাম, তখন আমার চোখ গেল ডাইনিংয়ের সোফার দিকে। মামা আর দুইজন লোক কথা বলছে। একজন কি আমি চিনি, গ্রামেই বাড়ি, রহিম দাদা। কিন্তু কি কথা বলছে তাতে আমি কান না দিয়ে সোজা বাইরে চলে গেলাম। যাওয়ার আগে পেছনে তাকাতেই লোকটার সাথে আমার চোখাচোখি হয়ে গেল। আমি লজ্জায় মাথা নুইয়ে বের হয়ে গেলাম। সোফায় বসে আছে স্বয়ং শুভ তালুকদার। রহিমের কাছ থেকে খবর পাওয়ার পর সাথে সাথেই ছুটে এসেছেন তিনি। নিজের মেয়েকে যত তাড়াতাড়ি সম্ভব একটা মা এনে দিতে চায় সে। সেই জন্যই মিস্টার নাজমুল হুদা সারার মামার সাথে কথা বলছিলেন। তার মামা প্রথমে রাজি না থাকলেও পরে 20 লক্ষ টাকার কথা শুনে এক পায়ে রাজি হয়ে যায়। কিন্তু শুভ বাধাই অন্য এক বিপত্তি। সে একটা চুক্তিপত্র এগিয়ে দেয় নাজমুল হুদার কাছে। চুক্তিটা এমন ছিল, আগামী 4 বছরের জন্য আমার ভাগ্নিকে শুভ্র তালুকদার এর বাচ্চার মা হয়ে থাকবে। তার সকল পড়াশোনা আর যাবতীয় খরচ শুভ্র তালুকদার বহন করবে। আমি 20 লক্ষ টাকার বিনিময়ে আমার ভাগ্নিকে শুভ্র তালুকদার এর কাছে বিক্রি করে দিচ্ছি 4 বছরের জন্য। আর 4 বছরের আগে আমি যদি ভাগ্নিকে ফেরত পেতে চাই তাহলে 50 লক্ষ টাকা দেব। নাজমুল হুদা টাকার গরমে অন্ধ হয়ে রাজি হয়ে গেলেন। সাথে শুভ 20 লক্ষ টাকা নাজমুল হুদার দিকে এগিয়ে দিল। নাজমুল হুদা এক পলক টাকাগুলোর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, আমার ভাগ্নিটা ছোট, যদি কোনো ক্ষতি করে ফেলেন সে দায়ভার আমার। শুভ গম্ভীর কণ্ঠে বলল। কবে নিয়ে যাবেন? নাজমুল হুদার চোখ চিকচিক করে জিজ্ঞাসা করলেন, এখন আমার একটু ওর সাথে কথা বলার সুযোগ করে দিন। আচ্ছা বাবা বসো, চা নাস্তা কিছু দিব? নাজমুল হুদার স্ত্রী মার্জিয়া বেগম বললেন, না, আমি যা বলছি তাই করেন। ডান পাশের ওই কর্নারের রুমে আছে। নাজমুল হুদা বলার সাথে সাথেই শুভ চলে গেল ওই রুমে। সকাল 7টা বেজে গেছে। আমার এক পাশে শুয়ে আছে শুভ্র নামক পুরুষটি, আর আমার অন্য পাশে তার মেয়ে অরু। আমি সিদ্রাতুল সারা, বয়স মাত্র 14। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর থেকে মামা বাড়িতে বড় হয়েছি। সারা দিন অক্লান্ত পরিশ্রমের পর খাবার খেয়ে দিন কেটেছে আমার। কোনো কোনো রাতে খাবার পড়েনি পেটে। মামির মার খেয়েও দিন কেটেছে স্কুলে। পড়াশোনার সৌভাগ্য ছিল না বললেও চলে। সপ্তাহে একদিন স্কুলে যেতে দিত, সেভাবেই ক্লাস 9-এ উঠেছি। আমি একটু নড়ে চড়ে উঠতেই অরু কেঁদে উঠল, সাথে আমি নিজেও ব্যথায় কুকিয়ে উঠলাম, চোখ মুখ খিচে অরুর দিকে তাকিয়ে। নাজমুল হুদা বলার সাথে সাথে শুভ গিয়ে সারার রুমে নক করলো। সারা তখন জামা কাপড় গুছাচ্ছিল। দরজায় কেউ নক করছে ভেবে মাথায় ওড়না দিয়ে বলে উঠল, কে? আমি শুভ্র। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সারার ছোট্ট নারী সত্তা। কেন এসেছেন তিনি এখানে?
যে জন্যই আসুক না কেন ভেতরে তো আসতে বলতে হবে ভদ্রতার খাতিরে। তাই সারা 7-5 না ভেবে বলল। ভেতরে আসুন। সারা বলার সাথে সাথে শুভ ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানো দেখে সারা একটু ভরকে গেল। এ কি, দরজা কেন লাগাচ্ছেন? তোমার সাথে কিছু কথা আছে। কি? এতক্ষণে সারা শুভ্রকে ভালোভাবে পর্যবেক্ষণ করল। 6 ফুট লম্বা, গায়ের রং উজ্জ্বল ফর্সা, জিম করা, সেক্স প্যাক বডি, গাল ভর্তি চাপদারি, কালো রঙের প্যান্টের সাথে সাদা শার্ট, হাতের পেশিবহুল শার্টের উপর ভাসমান। প্রথম দেখায় সারা ক্রাশ খেয়ে গেল। যদিও এই অনুভূতিটা নতুন তার কাছে, তবে খুব ভালো লাগছে। এই যে শুনছো? শুভ্রর ডাকে সারার হুঁশ ফেরে, তড়িৎ বেগে উত্তর দেয়। জি। তোমার নাম কি? সারা, সিদ্রাতুল সারা। ও, শুভ্র এক দমকা নিঃশ্বাস ছাড়ল। শুভ্র একটু থেমে বলে উঠল। মিস সারা, তোমাকে আমি নিতে এসেছি। গুছিয়ে নাও, এক্ষুনি বের হবো। শুভ্রর কথার আগামাথা কিছু না বুঝে সারা জিজ্ঞাসু দৃষ্টিতে শুভ্রর দিকে তাকাতেই শুভ্র হাতে থাকা ডিল পেপারটা সারার হাতে দিয়ে বলে ওঠে। তোমার মামা আগামী 4 বছরের জন্য তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে 20 লক্ষ টাকার বিনিময়ে। তবে চিন্তা নেই, তোমার কাজ হলো আমার ছোট্ট মেয়েকে দেখা। সারার মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা কি শুনছে? মামা কি করেছে? এই লোক কি পাগল? 4 বছর কি ছেলে খেলা নাকি? আর সারা কেন ওনার বাচ্চাকে দেখবে? আমি বাইরে গেলাম, 10 মিনিটের মধ্যে বাইরে এসো, আমরা এক্ষুনি বের হবো। বলেই শুভ্র হন হন করে রুম থেকে চলে গেল। শুভ্রর বয়স 26 বছর। শুভ্র চলে যাওয়ার সাথে সাথে সারার মাথা চক্কর দিয়ে উঠল। তখনই তার মামা নাজমুল হুদা রুমে প্রবেশ করলেন। নিজের মামাকে রুমে আসতে দেখে সারা কেঁদে দিল। এই সেই মামা যে কিনা সেই ছোট্ট থেকে আগলে রেখেছে তাকে। সারা গিয়ে নাজমুল হুদাকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে পড়ছে নোনা জল। সারা কাঁদতে কাঁদতে বলল। মামা বলো না, ওই লোক যা বলো সব মিথ্যা। বলো না মামা, আমি তোমাদের ছেড়ে যাব না মামা। তোমরা আমার সাথে মজা করছো তাই না? সারা চতুর্দশী মন তখনও বুঝতে পারেনি তার জীবনে কি ঘটবে সামনে। নাজমুল হুদা সারার মাথায় হাত রেখে আস্তে করে বললেন। শুভ্র যা বলেছে সত্যি বলেছে। আমার খুব টাকার দরকার রে মা। তুই তো জানিস তোর মামির ভাইটার অসুখ, 10 লক্ষ টাকা লাগবে। তাই তো আমি এমন। নাজমুল হুদা কথা শেষ করতে পারল না, তার আগেই সারা বলে উঠল। এই তোমরা আমাকে ভালোবাসতে, মামির ভাইয়ের জন্য আমায় বিক্রি করে দিলে। তোমরা কি মানুষ? সারা আর কিছু বলার পূর্বেই সোপাটে চর বসিয়ে দিল নাজমুল হুদা। গম্ভীর কণ্ঠে বললেন। যা বলছি কর, এক্ষুনি চলে যা। তুই আমার আপন বোনের মেয়ে না যে তোর প্রতি এত দরদ দেখাবো। আর কিছু শুনতে পেল না সারা, অজ্ঞান হয়ে পড়ে গেল মাটিতে। তালুকদার বাড়িতে সকাল 10:35। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে শুভ। পাশের সোফায় বসে অরুকে ফিডিং করাচ্ছেন সারা। শুভ সেদিকে তাকিয়ে মুচকি হাসল। সে জানে না এই মেয়ের মধ্যে কি দেখেছে সে, যে এই 26 বছরও কোনো মেয়ের মধ্যে দেখেনি। শুধু কিনা মায়া নাকি আন্তরিক টান ভেবেই পায় না শুভ। খাওয়া শেষ করে সারার কাছ থেকে অরুকে নিয়ে নেয়, তারপর সারাকে খেয়ে রুমে আসতে বলে এবং শুভ দোতলার দিকে পা বাড়ায়। এতক্ষণে অরু ঘুমিয়ে গেছে। সারা ডাইনিং টেবিলে বসে খাচ্ছে আর বাড়ির চারিদিকে চোখ বোলাচ্ছে। বিশাল বাড়ি, চারিদিকে আভিজাত্যের ছাপ স্পষ্ট। হয়তো শুভ নামক মানুষটা খুব শৌখিন। বিশাল ডাইনিং রুম, এক পাশে খাবার টেবিল, তার ঠিক পাশেই কিচেন। ডাইনিং টেবিলের অন্য পাশে সোফা রাখা। মেন দরজা দিয়ে ঢুকলেই সোজাসুজি দোতলায় উঠার সিঁড়ি। দোতলায় পর পর 3টা বেডরুম। দোতলার উত্তর দিকে শেষ পাশের ছাদে উঠার সিঁড়ি আর ঠিক উল্টো পাশে এক সাদা বারান্দা। সারা খেয়ে উঠতেই একজন মহিলা এসে সারার হাত থেকে এঁটো থালা বাসন নিয়ে গেল। সারা বেসিন থেকে হাত ধুয়ে সিঁড়ির দিকে যেতেই সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সমস্ত শরীর তার অসম্ভব রকমের ব্যথা, তবুও সারা কোনো কিছুর তোয়াক্কা
শুভ্রের রুমের সামনে এসে রুমের দরজায় নক করলো। শুভ্র তখন রুমের ভেতরে অরুর কান্না থামানোর চেষ্টা করছে। সেই কখন থেকে অরু কান্না করে যাচ্ছে একাধারে। এতে করে শুভ্র বেশ উত্তেজিত, কারণ তার মেয়ের কান্না দেখলে তার বুকের ভেতর কষ্টে ছিঁড়ে যায়। দরজায় কারো উপস্থিতি টের পেয়ে শুভ্র ভেতরে আসতে বলে। সাথে সাথে সারা ঘরের ভেতরে ঢুকে যায়। সারাকে দেখে শুভ্র বলে ওঠে, আজকের পর থেকে রুমে আসার সময় দরজায় নক করার দরকার নেই। এটা তোমারও রুম, তোমারও সম্পূর্ণ অধিকার আছে। যখন ইচ্ছা আসবা, যাবা। শুভ্রর কথার প্রতি উত্তরে সারা কিছু না বলে শুভ্রের কাছ থেকে অরুকে নেয়। শুভ্র মানা করলেও সারা অরুকে একটু জোর করে নেয়। আর নেওয়ার পরই অরুর কান্না থেমে যাওয়া, হয়তো এটাই মায়ের স্পর্শের ভালোবাসা। শুভ্র কিছুটা অবাক হয়, কিন্তু পরবর্তী তার মন খুশিতে ভরে ওঠে। এটাই তো চেয়েছিল সে। আধা ঘন্টা ধরে সে মেয়ের কান্না থামাতে পারল না। শুভ্র আর সারার কোলে যাওয়ার সাথে সাথে কান্না থেমে গেল। সারা ফিডারে দুধ পুরে অরুকে ফিডিং করাতে থাকলো শুয়ে শুয়ে, যেন মনে হয় নিজের স্তনের দুধ পান করাচ্ছে সে। এটাই দ্বিতীয় চুক্তিতে লেখা ছিল। অরু যেন কখনো না জানে সারা তার আসল মানা। কিছুক্ষণের ভেতরেই অরু ঘুমিয়ে গেল। সারার খুব জানতে ইচ্ছা করছে বাচ্চাটির মা কই, আর শুভ্রর পরিবারই বা কই, সে কেন একা থাকে, তার স্ত্রী কই। আচ্ছা, শুভ্রর প্রথম স্ত্রী কি এখন সারার সতীন? এসব ভাবতে ভাবতে সারার মাথার কাছে এক পা ভাঁজ করে আর এক পা ঝুলিয়ে খাটের উপর বসলো শুভ্র। চোখ তার অরুর দিকে নিবদ্ধ। কি মায়াবী তার মেয়েটা! মেয়ের মুখের দিকে তাকালে তার সব কষ্ট বায়ু হয়ে আকাশে উড়ে যায়, কুয়াশা হয়ে শিশিরের মতো ঝরে পড়ে বিন্দু বিন্দু ছোট্ট ঘাসের উপরে। শীতল নদীর স্রোতের পানির মতো বয়ে যায় তার সকল কষ্ট। শুভ্র সারার চুলের মাঝে হাত বোলাতে লাগলো। সারা চমকে উঠল, তবুও একটুকু নড়ল না, কারণ অরু তার বুকে ঘেঁষে ঘুমিয়ে আছে। অরুর ঘুম মোটামুটি, বেশি একটা শব্দ হলেই ঘুম ভেঙে যায়। সারা আস্তে করে শুভ্রর মুখের দিকে তাকালো। শুভ্র করুণাময় চোখের দিকে তাকিয়ে সারা আরেক দফা চমকে উঠল। সে তো চোখের ভাষা পড়তে পারে না। শুভ্রের চোখে কি আছে যা এক অন্য অনুভূতির জন্ম দেয়? সারার এমন অবাক হয়ে তাকিয়ে থাকা দেখে শুভ্র মাথা নিচু করে বলে উঠল, I'm really sorry, little bird. My baby's mother. মানে? সারা কিছুটা অবাক হলো, এমন কিছু সে আশা করে নাই। আমি সত্যি লজ্জিত। কাল রাতে তোমার সাথে যা করেছে তার জন্য আমাকে মাফ করে দাও, পিচ্চি পাখি। আমি নিজের কন্ট্রোলে ছিলাম না। শুভ্র মাথা নিচু করে করুণ গলায় বলল। শুভ্রর কথা শুনে সারার এখন লজ্জায় লাল নীল হয়ে যেতে ইচ্ছে করছে। মাটি ফাঁক করে তার ভেতরে চলে যেতে ইচ্ছা করছে। সে কি একবারও বলেছে এই লোকটাকে এসব বলতে? সে কি কিছু বলছে? কি হলো? শুভ্রর কথায় সারা আবার শুভ্রের দিকে তাকালো, পরপরই মাথা নামিয়ে নিল। কেন জানি তার খুব লজ্জা লাগছে। কান থেকে গরম হাওয়া উঠছে। সারা ভাবতে লাগলো কালকের সেই কথাগুলো। জ্ঞান ফেরার পরই নিজেকে গাড়িতে আবিষ্কার করলো সারা। চোখ খুলতেই চোখাচোখি হলো শুভ্রের সাথে। শুভ্র নিজেই চোখ সরিয়ে নিল। সারার মাথাটা প্রচণ্ড ভার লাগছে, উঠে বসতে চাইলেও পারছে না। কোনো মতে জিজ্ঞাসা করলো, আমি কোথায়? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার বাড়ি যাচ্ছ? আমার মেয়েকে দেখার জন্য চুক্তি দিয়েছে, দেখোনি? শুভ্র ঠান্ডা গলায় বলে উঠল। সারা ধীরে ধীরে উঠে বসলো। তার শুভ্রের থেকে তোফাতে গিয়ে জানালার গা ঘেঁষে বসলো। আমি যাব না, আমি বাড়ি যাব। আমায় বাড়ি নিয়ে চলেন, বের করেন আমায়। বলেই কেঁদে উঠল সারা। সারার দিকে তাকিয়ে বিরক্তিতে চোখ কুঁচকে নিল শুভ্র। তারপর সারাকে উদ্দেশ্য করে বলল, কোন বাড়ির কথা বলছো? যে বাড়িতে এখানে কাজের মানুষ হয়েছিলে, যারা কিনা তোমার আসল মামা মামি না, যারা কিনা পুরো 50 লক্ষ টাকা দিয়ে তোমাকে আমার কাছে বিক্রি করে দিয়েছে সারা জীবনের জন্য। মানে কি বলছেন এসব? মাথা ঠিক আছে আপনার? এইসব আমি বিশ্বাস করি না, আমার যেতে দিন।
সারা ভয়ার্তুর কণ্ঠে বলল শুভ্রকে উদ্দেশ্য করে। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেলে সারার সামনে নিজের মোবাইলের চলমান ভিডিওটা ধরল। সারার হৃদয় ভেঙে কান্না আসছে। কান্না করতে করতে তার চোখ ফুলে গেছে, তাও যেন চোখের পানি বাদ সারছে না। শুভ্র এতে প্রচুর বিরক্ত। একটা মেয়ে এতটা কান্না করে কিভাবে সামান্য কারণে? শুভ্র বিরক্তিতে চোখ কুঁচকে সারার দিকে একটা পানির বোতল এগিয়ে দিল। সারা দেখেও না দেখার মতো করে আবার কান্না শুরু করলো। সে তো কল্পনাও করেনি এমন এক নিষ্ঠুরতম চরম সত্যি তার জীবনে আসবে। কিছুক্ষণ আগে শুভ্র তার মোবাইলে ধারণ করা একটা ভিডিও দেখায় সারাকে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে সারার মামা বলছে যে সে তার আসল মামা না বা রক্তের কেউ না। সারা জ্ঞান হারানোর আগেই শুভ্র দরজার পাশে এসে দাঁড়িয়েছিল। তার উদ্দেশ্য ছিল নাজমুল হুদাকে ডাকা, কিন্তু এসে সে সামনাসামনি হয় আর এক সত্যির। নাজমুল হুদা রুম থেকে বের হতেই শুভ্রর মুখোমুখি হয়ে একটু চমকে ওঠে, কিন্তু কিছু না বলে তিনি শুভ্রকে বলেন সামনের সোফায় আসতে। মার্জিয়া বেগম সারাকে গুছিয়ে নিয়ে আসছে। শুভ্র কিছু না বলে নাজমুল হুদার পেছনে চলে আসে, কারণ তার মেয়েদের প্রতি একটা আলাদা ঘৃণা আছে। আর সে এখন তার মেয়ের জন্য চুক্তির মা নিতে এসেছে, সেহেতু তার পাস্ট জানা শুভ্রর উচিত বলে মনে হয় না। শুভ্র সোফায় গিয়ে বসতেই নাজমুল হুদা বলে ওঠে, আসলে একটু কথা বলার ছিল বাবা। বলেন। আসলে সারা আমার আপন বোনের মেয়ে না, বা আমি ওর কোনো মামা না। ও আসলে 11 বছর আগে সিলেটের এক মেলা ঘুরতে গিয়েছিলাম আমি আর মার্জিয়া। সেখানে এই মেয়ে পাই। মেয়েটি হারিয়ে গিয়েছিল। আমরা ও পরিবার খুঁজেছিলাম, তবে পাইনি। বাচ্চাটা নিজের নাম অবধি বলতে পারছিল না। 3 বছরের একটা বাচ্চা, মেয়েকে তো ফেলে আসা যায় না, তাই সাথে নিয়ে এসেছিলাম। বলে দম ছাড়ল নাজমুল হুদা। এবার শুভ্রের ভ্রু কুঁচকে গেল। শুভ্র ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল, তাহলে মেয়েটা আপনার রক্তেরই কেউ না? না। আমি তো মনে করলাম আপনার সৎ কোনো বোনের মেয়ে, তাই আপনি ওর মামা লাগেন, দুই সম্পর্কের হলেও। না বাবা, আমরা ভেবেছিলাম ওকে আমাদের মেয়ের মতোই রাখবো, তবে ও আসার পর রাস্তায় ও আমাকে মামা বলে ডাকে। আর আমার কোনো বোন ছিল না, তাই আমিও ভাবলাম আমার কোনো বোন থাকলে আমার ভাগনা ভাগ্নিও আমাকে মামা বলে ডাকতো। তাহলে আপনি ওকে যে টাকার বিনিময়ে কাজ করতে পাঠাচ্ছেন? শুভ্র চোখ কুঁচকে জিজ্ঞাসা করলো নাজমুল হুদাকে। নাজমুল হুদা হতাশার নিঃশ্বাস ছেড়ে বললেন, আমরা ওকে এত বছর বড় করলেও ওর প্রতি এক ফোঁটা মায়াও জন্মানি। দেখতে সুন্দর হওয়ায় অনেক পাত্র আসে, কিন্তু যৌতুক চায় এখনকার যুগে। আর সেখানে তুমি ওকে 20 লক্ষ টাকায় নিয়ে যাচ্ছ 4 বছরের জন্য। আমারই তো লাভ। 4 বছর পর আসার পর ওকে কোনো বুড়োর সাথে বিয়ে দিয়ে দিব, তখন আরও লাভ। নাজমুল হুদার এমন নিচু মন মানসিকতা দেখে শুভ্রর মাথায় রাগ উঠে গেল। তবুও শান্ত কণ্ঠে নাজমুল হুদাকে বলল, ওকে একেবারে নিয়ে যেতে হলে কত টাকা নেবেন মিস্টার নাজমুল? শুভ্রের মুখে নিজের নাম শুনে চমকে উঠল নাজমুল হুদা, তবুও বলে, না থাক, একেবারে কি করতে দিব? আছে থাক, এই চুক্তি যা আছে থাক, পরে তো পরে ভাববো। শুভ্র জানে নাজমুল হুদা প্রচন্ড লোভী একজন মানুষ, তা এতক্ষণে বুঝে গেছে সে। তাই শুভ্র বুদ্ধি করে বলল, ভেবে দেখেন, 30 লাখ দিব, একেবারে নিয়ে যায়। আর সমস্যা নেই, না দিলেও কি, 4 বছর জন্য নিয়ে যাচ্ছে। এখন আপনার ব্যাপার। শুভ্রর কথা শোনার পর লোভে চোখ চিকচিক করে উঠল নাজমুল হুদার। কোনো কিছু না ভেবেই বলে দিলেন, হ্যাঁ নিয়ে যাও, আমি বাঁচি। শুভ্র তাচ্ছিলের হাসি দিয়ে একটা স্টাম্প আর একটা চেক এগিয়ে দিল নাজমুল হুদাকে। হাতে নিয়ে দেখলো বড় বড় করে লেখা 30 লক্ষ টাকা। তাই সে আর কিছু না বলে স্টাম্পে স্বাক্ষর করে দিল। শুভ্র রহিমকে চোখের ইশারা করে সারা রুমে চলে গেল ধপধপ পা ফেলে। রুমের ভেতরে গিয়ে দেখলো মার্জিয়া চেয়ারে বসে বসে নখ কাটছে আর মেঝেতে পড়ে আছে সারা। শুভ্রর রাগে তরতর করে বেড়ে গেল, তবুও কিছু বলে না, সারাকে কোলে তুলে নিল। শুভ্রের গাড়ি এসে থেমেছে তালুকদার বাড়ির বিশাল গেটের সামনে। দারোয়ান গেট খুলে দিতেই
শুভ্র ব্ল্যাক মার্সিস গাড়িটি ভেতরে ঢুকিয়ে গেল। শুভ্র গাড়ি থেকে নেমে খোলা আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস নিল। তারপর সারার হাত ধরে তাকে বের করলো আর রহিমকে বলে দিল কাজীর কথা। রহিম সাথে সাথে কাজী সাহেবকে আনতে গেল। সারার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। সারা সব জানলেও এটা জানে না যে তাকে একেবারের জন্য নিয়ে এসেছে শুভ্র। শুভ্রের হাত ধরে বাড়ির ভেতরে ঢুকতে শুনতে পেল একটা বাচ্চার কান্নার শব্দ। শুভ্র সারাকে ডাইনিং এর সোফায় বসিয়ে রহিম চাচার বউয়ের কাছ থেকে দৌড়ে গিয়ে অরুকে নিয়ে আসলো, তবুও যেন অরুর কান্না থামছে না। শুভ্র সমস্ত ডাইনিং পাইচারি করা শুরু করলো। বেশ কিছুক্ষণ পর কাজী আসলো। ততক্ষণে বাবার কোলে ছোট্ট অরু ঘুমিয়ে গেছে। শুভ্র অরুকে রহিম চাচার বউয়ের কাছে দিয়ে সোফায় বসে পড়লেন। কাজী সাহেবের সাথে কথা বলে বিয়ে পড়াতে বললেন। সারা চমকে উঠলো, কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, বিয়ে মানে? শুভ্র কিছু না বলে আবারও কাজীর সাথে কথা বলা শুরু করলো। সারা আবারও জিজ্ঞাসা করলো, কি হলো বললেন না? এবার শুভ্র সারার দিকে তাকিয়ে বলল, আমি চাই আমার মেয়ে 4টা বছর তার মায়ের কাছেই থাকুক, তাই তোমাকে বিয়ে করছে। আর এই বাড়ি তো আর তোমার আপন না। আমি খুব তাড়াতাড়ি তোমার আসল পরিচয় খুঁজবো, চিন্তা করো না। আমার মেয়েটাকে একটু আপন করে নিও, এটুকু হলেই হবে। আর এটার জন্যই তোমাকে আনা। শুভ্রের কথা শুনে সারার চোখ জলে ভরে উঠে মাথা নিচু করে ফেলে। চোখ থেকে গড়িয়ে পড়ে এক ফোঁটা নোনা জল। কাজী সাহেব বিয়ে পড়ান 3 কবুলে আবদ্ধ হয়ে যায় 2টি প্রাণ। এখানে কি ভালোবাসা আছে নাকি শুধুই টাকার বিনিময়ে চুক্তি? কবুল বলে কাপা কাপা হাতে রেজিস্ট্রি পেপারে সিগনেচার করে দেয় সারা। সে কখনো ভাবেনি তার জীবনেও এমন একটা দিন আসবে। অজানা একটা মানুষকে প্রথম দেখেই সেই প্রথম দিনে তার জন্য চুক্তির বউ হয়ে যাওয়া। কাজী চলে গেল সব কাজ মিটিয়ে। টাকার বিনিময়ে সারার বয়স অল্প হলেও শুভ্র সেটা ঠিক করে দিয়েছে, কারণ সে চায় না পরে তাদের কোনো সমস্যা হোক। শুভ্র কেন বিয়ে করেছে সে নিজেও জানে না, শুধু এটাই জানে বিয়েটা একমাত্র চুক্তি। 4 বছর পর সে তার মেয়েকে নিয়ে বিদেশ চলে যাবে। তাই আর কোনো চিন্তা না করে সারার হাত ধরে সোফা থেকে উঠে সোজা দোতলায় চলে আসে। শুভ্র নিজের রুমে সারাকে নিয়ে এসে সারার হাতে একটা শপিং ব্যাগ দেয়। সারা খুলে দেখে তার ভেতর একটা লং ফ্রক, হালকা গোলাপি রঙের সাথে ওড়নাও আছে। সারা শুভ্রের দিকে তাকাতেই শুভ্র বলে ওঠে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতে বলি। দুপুরে তো না খেয়ে ঘুমিয়েছিলে শুনলাম, তাড়াতাড়ি যাও, ড্রেস চেঞ্জ করে আসো। শুভ্রের কথায় যেমন সারা লজ্জা পেল, তার চেয়ে বেশি কষ্ট হলো তার। সারা ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। শুভ্রও চলে গেল নিজের মেয়ের কাছে। সারা ওয়াশরুমের দরজায় পিঠ ঘেঁষে দাঁড়িয়ে আছে আর ভাবছে আর কখনো ও বাড়িতে যাওয়া হবে না। মামা বলেছিল, আমার নাকি বাবা মা মারা গেছে, কিন্তু তারা তো আমায় মেলায় পেয়েছিল। তাহলে কি আমার পরিবার এখনো আছে? আচ্ছা, শুভ্র আমায় বিয়ে কেন করলো? আচ্ছা, আমি এই বাচ্চাটার মা হয়ে উঠতে পারবো তো? গ্রামে থাকতে তো পাপিয়া আপার মেয়ে কত রেখেছি, আমি কত গালে তুলে খাইয়েছি। আমি নাকি বড় হয়ে গেছি, সবাই বলতো আমি তো সব পারি। নিজের মনের কথাই নিজেই হাসলো সারা। তারপর হাত মুখ ধুয়ে গায়ে জড়িয়ে নিল শুভ্রের দেওয়া জামাটি। তারপর মনে মনে একটু হাসলো। আজ থেকে তার নতুন জীবন, অভিনয়ের জীবন, মা হওয়ার অভিনয়। সারা ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো শুভ্রর কোলে বাচ্চাটি। সারা বাচ্চাটির দিকে যেতে গেলে শুভ্র বলে, যাও, চুলগুলো আশ্রয় খেয়ে নাও। সারা তাই করলো, তবে খেলো না। শুভ্র জিজ্ঞাসা করলো, না খাওয়ার অভ্যেস আছে, খিদে নেই। তারপর বাচ্চাটির দিকে হাত বাড়ালে শুভ্র অরুকে সারার কোলে দেয়। ছোট্ট 1 মাস বয়সের অরু তখন ড্যাব ড্যাব করে সারার দিকে তাকিয়ে আছে। হঠাৎ মুচকি হেসে উঠল সারার, সাথে সাথে অরু হাসল। শুভ্র সারার উদ্দেশ্যে বলল, আজ থেকেও তোমার মেয়ে, তুমি রাম্য, বুঝছো? সারা অরুর মুখের দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। শুভ্র বলল, ওর নাম কি বলো তো? সারা এবার শুভ্রের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বলে ওঠে, যেহেতু আমাকে ওর মা হতে নিয়ে এসেছেন, সেহেতু ওর নাম যেন কি করব? একটাই পরিচয়, ও আমার মেয়ে।
এটুকু বলতেই যেন নিজের সমস্ত শক্তি ফুরিয়ে গেল সারার। শুভ্র চোখ বুজে মুচকি হাসলো, মনে মনে ভাবল, মেয়েটা ছোট হলে ম্যাচিওর আছে। আমার ছোট্ট রাজকন্যাকে ভালো রাখলেই হলো। সারা শুভ্রকে অরুর মায়ের কথা জিজ্ঞাসা করলে শুভ্র কিছু বলে না, শুধু বলল। সময় হলে বলবো। বলেই খাবারের প্লেটটা হাতে নিল শুভ্র। তরকারি দিয়ে ভাত মেখে সারার মুখের সামনে ধরতেই সারা অবাক দৃষ্টিতে শুভ্রের দিকে তাকালো। শুভ্র সারার দিকে তাকিয়ে বাম হাত দিয়ে সারার হাতে অরুর ফিডারটা এগিয়ে দিয়ে বলল, তুমি আমার মেয়েকে খাও, আর আমি আমার মেয়ের মাকে খাওয়াই। আজ থেকে আমার মাকেও দেখে রাখতে হবে, নয়তো আমার মেয়ের খেয়াল রাখবে কি করে? শুভ্রর কথা শুনে সারার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকলো। শুভ্র সারার দিকে তাকিয়ে একটু গম্ভীর কণ্ঠে বলল, এই মেয়ে, শুধু কথায় ব্যাচ ব্যাচ করে কাঁদবে না, এটা বদ অভ্যাস। আমার মেয়েরও কিন্তু অভ্যাস হবে। এবার হা করো। শুভ্রের কথা শেষ হতেই সারার গালে এক লোকমা ভাত তুলে দিল শুভ্র। সারা চুপ করে খাবার চিবোতে থাকলো আর অন্য হাত দিয়ে অরুকে খাওয়াতে থাকলো। শুভ্র মুচকি হাসি দিয়ে বলে উঠল, রাত 11টা সুই সুই। চারপাশে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। বাতাসে মিশে আছে হালকা শীতলতা, যেন অজানা কোনো কিছু গায়ের উপর দিয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। দূরে কোথাও কুকুর ডাকছে অনবরত, হয়তো খিদের কারণে। কুকুরের সেই ঘেউ ঘেউ ডাকটা পরিবেশের নীরবতা কিছুটা ভেঙে দেয়, কিন্তু মুহূর্তেই সব আবার শান্ত হয়ে যায়। আকাশটা আজ অপরূপ সুন্দর, তারাগুলো ঝিকঝিক করছে। মাঝে মাঝে কালো মেঘ এসে তারাগুলোকে আড়াল করে দিচ্ছে। রাস্তার পাশের ল্যাম্প পোস্টের আলো কাপা কাপা জ্বলছে, সেও ক্লান্তিতে ঢলে পড়েছে। এ সুন্দর পরিবেশেও ভাসছে এক অজানা লজ্জার শিহরণ। দূরের আকাশের পানে তাকিয়ে আছে, সব কিছুই সে দেখছে। লজ্জায় নিজের হৃদস্পন্দন আরো বেড়ে যাচ্ছে ক্রমশে। সারাদিনের কথা সারার এক এক করে মনে পড়ছে, সে ততই লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। তার ছোট্ট বুকে তার অরু ঘুমিয়ে আছে পরম আবেশে, যেন সে নিজের মায়ের বুকে গরম আভা পেয়েছে। সেই রাতে শুভ্র খাইয়ে দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত একইভাবে অরুকে নিয়ে খোলা বারান্দার দোলনায় বসে আছে সে। তাকিয়ে আছে দূরের আকাশে। হালকা ঠান্ডা বাতাস এসে তার মাথায় দেওয়া কাপড়টা ফেলে দিল, সাথে সাথে এলোমেলো হয়ে গেল এক ঘন কালো রেশমি চুলগুলো। কিছু চুল মুখের সামনে পড়ল, কিন্তু সারা সরালো না। চোখের কোণে কোনো এক দুঃখের জল এসেও আসছে না, শুভ্রের দেওয়া লজ্জার কারণে। কিন্তু মুহূর্তেই সারার লজ্জারাঙ্গা মুখখানি চুপসে গেল। মনে পড়ল মামা বাড়ির কথা, তার কেটে যাওয়া শৈশবের কথা। সারা মনের অজান্তে বিড়বিড়ি করে বলল, আমি মেয়েটা আসলে বোকা। এই অল্প বয়সে এমন খারাপ অনুভূতি যন্ত্রণার সাথে লড়তে হচ্ছে আমায়। আমি কেন কখনো আমার বাবা মার বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করিনি, মামা মামিকে কেন জিজ্ঞেস করিনি তাদের কোথায় সমাধিস্থ করা হয়েছে। আসলেই বোকা আমি। বলেই উঠে দাঁড়ালো। বারান্দার শেষ প্রান্তের গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। বুকের ভেতরে খুব সুনিপুণ ভাবে জড়িয়ে রেখেছে অরুকে। একদিনেই খুব আপন মনে হচ্ছে বাচ্চাটাকে। ঠান্ডা বাতাস ছুঁয়ে দিচ্ছে সারাকে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। হঠাৎ কোমরে কারো স্পর্শ পেয়ে হকচকিয়ে যায় সারা। সারা পেছনে ঘুরতে যেতেই সারার কাঁধের উপরে মুখ রাখে। সারা বুঝতে পারে শুভ্র এসেছে। খোঁচা খোঁচা দাড়ির স্পর্শ সারার মনের মধ্যে কাল রাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। সারা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, কি করছেন? কই কি করলাম? আমার মেয়ে কি করছে তাই দেখতে আসলাম। ও ঘুমোচ্ছে, কিছুক্ষণ আগেই ঘুমিয়েছে। সে তো আমি জানি, আমার মেয়ে 10টার পরেই ঘুমিয়ে যায়। তো আমার তুমি কাঁদছো কেন? কই কাছি, বাতাসে এমন হচ্ছে সরেন, ঘরে যাব। হুম, সত্যিটা বলো। আমি কথা লুকানো পছন্দ করি না। সারা কিছু না বলে শুভ্রের হাত মাজা থেকে সরিয়ে ঘুরে দাঁড়াতেই শুভ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, চলো রুমে যাই। সারাও সম্মতি জানাতেই শুভ্র কোলে তুলে নেয় সারাকে। সারা হতভম্ব হয়ে যায়, জাপটে ধরে ঘুমন্ত অরুকে। শুভ্র বিছানায় এনে নামিয়ে দেয় সারাকে, তার উপর অরুকে খাটের এক পাশে শুইয়ে দিয়ে তারপর সারাকে বলে, বলবা কেন কান্না করছো?
না। তাহলে শুরু করা যায়। কি শুরু করেছেন? এই যে কালকের মতো কান্নার সিনারি। বলেই হেসে ওঠে শুভ্র। সারা লজ্জায় লাল নীল আকাশে উড়ে যায়, কান দিয়ে গরম ধোয়া উঠছে। কি লজ্জাটা না দিল লোকটা! এই সারার এখন লজ্জায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সারা এক এক মনে পড়তে থাকলো কাল রাতের সব ঘটনা। সারা আবার কল্পনায় ডুব দিল, ভাবতে লাগলো সেই ঘটনাগুলো। ফ্ল্যাশব্যাক। ওরু অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। শুভ্র সারাকে বলল, তুমি বসো, আমি আসছি। বলেই শুভ্র দরজা খুলে বেরিয়ে চলে যায়। সারার গ্রামে একটা বান্ধবী ছিল, যাকে বলে গাইয়া গাইয়া ভাব, নাম লামিয়া। আরো 1 বছর আগে বিয়ে হয়েছে তার, সেজন্য সারার সাথে অনেক কিছু শেয়ার করেছিল। সেহেতু সারা অনেক কিছুই ধারণা রেখেছে। সারার অল্প স্বল্প ভয় করছে। এই তো শুভ্র যখন বাইরে ছিল তখন একজন কাজের মহিলা এসে বলে গেল আজ স্বামী যা বলে সব শুনতে, কথা বেশি না বলতে। সারার ভাবনার মাঝেই শুভ্র রুমে এসে দরজা লাগিয়ে দিল ঠক করে। তারপর এলো সারার সামনে দাঁড়িয়ে একটা শপিং ব্যাগ সারার হাতে দিয়ে বলল, এটা বাসরতের গিফট, দেখো তো পছন্দ হয় কিনা। সারা শুধু হা করে তাকিয়েছে। শুভ্র আঙ্গুল দিয়ে তুড়ি দিয়ে সারার ধ্যান ফিরিয়ে বলল, হ্যাঁ যে ভাবনার রানী, আমি ফ্রেশ হয়ে আছি, পছন্দ হলে জিনিসগুলো পড়িও। বলেই শুভ্র টাওয়াল হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। সারা কিছুটা লজ্জা পেয়ে গেল, কারণ আগে কখনো কেউ তাকে গিফট দেয়নি, আর এভাবে লজ্জাও দেয়নি। সারা ড্রেসিং টেবিলের সামনে টুলে বসে শপিং ব্যাগটা খুলল। ব্যাগের ভিতরে 3টা বক্স। সারা এক এক করে সব বক্স খুলল। একটায় সোনার কানের, আর একটায় সোনার 1 জোড়া বালা, আর একটা বক্সে মেকআপ সামগ্রী। সারা কিছুটা অবাক হলো যে শুভ্র এত জিনিস চিনল কি করে। তারপর ভাবল, তার তো আগেও স্ত্রী ছিল, অরুর আসল আম্মু, তাই হয়তো চেনে। সারার চোখে হালকা কাজল দিল, সাথে ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। আর কিছু দিল না। তার মতে মানুষ কি রাতে সাজে? রাতে সেজে কাকে দেখাবে? আগে তো শুধু ঈদের দিন সারা স্বাস্থ্য, তাও বিকেলে একটু। তা সারা কখনো বের হতে দিত না মামি। প্রায় 15 মিনিট পর লম্বা শাওয়ার নিয়ে বেরোলো শুভ্র। সারা খেয়াল করলো ভিজে চুলগুলো থেকে এখনো টুপটুপ করে পানি পড়ছে। গায়ে তার অ্যাশ কালারের একটা শার্ট আর একটা 4/4 ব্ল্যাক ট্রাউজার। গলার দিকে কয়েকটা বোতাম খোলা থাকায় শুভ্রের লোমশ বুকের কিছুটা অংশ দৃশ্যমান। শার্টের হাতা ফোল্ড করে কোনোই পর্যন্ত ঘুটানো, টাওয়ালটা গলায় ঝুলিয়ে চুল মুছছে। সারা মুগ্ধ হয়ে গেল শুভ্রকে দেখে। শুভ্র টাওয়ালটা বারান্দায় দিয়ে এসে সারার দিকে চাইল। শুভ্রের চোখ জোড়া আটকে গেল সারার মুখে। ইস কি মায়া! শুভ্রের খুব ইচ্ছে করছে মেয়েটাকে নিজের করে পাবার। ইচ্ছে করবেই বা না কেন, মেয়েটা যে মারাত্মক সুন্দরী। সুন্দর টানা টানা চোখ দুটো, হালকা গোলাপি চিকন ঠোঁট জোড়া, দুধে আলতা গায়ের রং, সব মিলিয়ে অসম্ভব সুন্দর লাগছে সারাকে গোলাপি ফ্রকটাতে। শুভ্রকে অবাক করে দিয়ে সারা বলে উঠল, আপনি আমার দিকে এভাবে কেন, কি দেখছেন? শুভ্র শুকনো ঢোক গিলে বলল, কই কিছু না তো। তাহলে এইভাবে তাকিয়েছিলেন যে? শুভ্র প্রসঙ্গ বদলাতে বলে ওঠে, তুমি চুরি পরো নাই কেন, আসো পড়িয়ে দিই। সারা বেশ বুঝলো শুভ্র কথা লুকাচ্ছে, তাও কিছু বলল না। শুভ্র আবার বলল, কই দাও পড়িয়ে দিই। বলে শুভ্র ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। সারার দিকে তাকাতেই সারা বলে ওঠে, চুড়ি পরলে বাবুর গায়ে লাগবে। আমি দেখেছি যাদের ছোট বাবু থাকে তারা চুড়ি পরে না, আর আমিও চাই না বাবুর ব্যথা লাগুক। সারার কথা শুনে শুভ্র একটু অবাক হলো, সাথে খুশিতে তার মন ভরে গেল। কেননা এই ছোট্ট মেয়েটা তার অরুর কথা ভাবছে। বিয়ে হয়েছে 6 ঘন্টাও হয়নি। তার আগেই সারা উঠে দাঁড়িয়ে শুভ্রের সামনে থেকে যেতে নিবে, ঠিক তখনই শুভ্র সারার হাত ধরল। সারা চমকে উঠল। শুভ্র সারাকে জিজ্ঞাসা করল, আমি তোমার কি হই? আপনি তো আমার স্বামী। শুভ্রের স্পর্শে সারার সমস্ত শরীর কাঁপছে। শুভ্র আবার জিজ্ঞাসা করল, ওরও তোমার কি হয়?
সারা এবার একটু বিব্রত বোধ করলো, সে কি উত্তর দিবে ভেবে পেল না। ঠিক তখনই শুভ্র সারার কাঁধে হাত দিল। সারা শরীর বিদ্যুৎ বেগে কেঁপে উঠল। তারপর শুভ্র বলল, নিজে না ভাবলেও মেয়ে ভেবো, এখনো ছোট। আমি জানি তুমি অনেক বোঝো, মেয়েটা আমার মা হারা। তুমি সেই মা হয়ে থেকো, আমার আর কিচ্ছু চাই না। তুমি কি কখনো বুঝতে দিও না ওর মা নেই, তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। শুধু এই কথাটা রাখো। আমি নিজের মেয়ের মতোই বড় করব। শুভ্র কথাটা শুনতে পেয়ে মুচকি হাসল। শুভ্র সারাকে বলল, যাও, সব গুছিয়ে শুয়ে পড়ো, আমি বারান্দায় যাচ্ছি। সারা কিছু না বলে ড্রেসিং টেবিলের উপরে থাকা বক্সগুলো গুছিয়ে রাখতে যেতেই শুভ্র সারার চাল চলন খুব মনোযোগ দিয়ে দেখে নিল। না, শুভ্র আর পারছে না, নিজের প্রতি কন্ট্রোললেস হয়ে যাচ্ছে। নিজের বিবেক যতই বোঝাক মেয়েটা বাচ্চা, কিন্তু মন তো অবাধ্য। শুভ্রের মাথায় নেশা চড়ে গেল। এ কোনো খারাপ নেশা না, এ হলো নিজের বিবাহিত হালাল স্ত্রীকে কাছে পাবার নেশা। সারা ড্রেসিং টেবিলের থেকে পেছনের ফিরতেই সারা শুভ্রের বুকের সাথে ধাক্কা খেলো। লম্বায় সারা শুভ্রের বুক পর্যন্ত। সারা কিছু বুঝে ওঠার আগেই শুভ্র সারাকে হুট করে কোলে তুলে নিল। সারা কিছুটা চমকে গেল। কিছু বলার আগেই শুভ্র তাকে খাটে শুয়ে দিল। শুভ্র উঠে অরুকে আস্তে করে তুলে বেড সাইডের রাখা দোলনার মাঝে রেখে দিল। পরম শান্তিতে ঘুমিয়ে আছে অরু। শুভ্র নিজের শার্টের বোতাম খুলছে, আর এদিকে সারার সমস্ত শরীর কাঁপছে অজানা এক আতঙ্কে। সারার ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। সরে যাবে সেই বুদ্ধিটাও সারার মাথায় আসেনি। তখন সারা পুরো হতবাক হয়ে গেল শুভ্র নেশাভরা চোখের দিকে তাকিয়ে। সে জানে এই আজ তার সর্বনাশ লেখা, তবুও চোখ সরাতে পারল না। শুভ্র শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে সারা সরে যাবে ঠিক তখনই শুভ্র তার শরীরের সমস্ত ভর সারার উপর ছেড়ে দিল। সারা কাঁপা কাঁপা ভয়ে জড়িত কণ্ঠে বলে উঠল। কি করছেন? সারার মুখ দিয়ে আর কথা বের হলো না। শুভ্র সারার গোলাপি ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। শুভ্র সারার ঠোঁট ছেড়ে দেয়। বেশ কিছুক্ষণ পর সারা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলো। শুভ্র এবার সারার কাঁধে ঠোঁট ছোঁয়াতে লাগলো। সারা কেঁপে উঠল। শুভ্র এবার সারার ওড়না সরাতেই সারা কেঁদে দিল। সারার কান্না শুভ্রের কান অবধি গেল না। সে সারাকে কাছে পাওয়ার নেশায় মগ্ন। সারার সমস্ত শরীর বিচরণ করছে শুভ্র। ঝাঁপিয়ে পড়ল নিজের রাজত্ব স্থাপনে। এক চতুর্দশী কন্যার উপর সারা এক সময় শুভ্রের দেওয়া ভালোবাসার নামক যন্ত্রণায় জ্ঞান হারালো। সূর্য মামা এখনো উঠে নাই। চারিদিকে ঘোর অন্ধকার। শরীরের সমস্ত ব্যথার কারণে ঘুম ভেঙে যায় সারার। শুভ্র ঘুমিয়ে আছে সারার ছোট্ট বুকের উপর। সারা হাতের পাশে ঘুমাচ্ছে অরু। তবে অবাক হলো এটা দেখে, সে সারার বুকের দুধের মুখ দিয়ে রেখেছে অরু। সে বুঝলো না অরু কথা থেকে এলো, কারণ রাতে তো দোলনায় ছিল। এখন বেশ বুঝতে পারছে এটা শুভ্রের কাজ। সারা একটু বিরক্ত হলো, তবুও কিছু বলল না। সারার অস্বস্তি হচ্ছে। প্রথমত অরু তার বুকের দুধে মুখ দিয়েছে, যদিও কিছু আসবে না তাও শুভ্র কাজটা করেছে। দ্বিতীয়ত শুভ্র খোঁচা খোঁচা দাড়ি, তার ঘন ঘন গরম নিঃশ্বাস তার বুকে আছড়ে পড়ছে। গতকাল রাতের কথা চিন্তা করতেই সারা শুকনো ঢোক গেল। এখন যতটা শান্ত মায়াবী শুভ্রকে দেখছে, কাল রাতে ঠিক তার দ্বিগুণ বেপরোয়া নেশালো শুভ্রকে দেখেছিল সে। বস্ত্রহীন শুভ্রকে কল্পনা করতেই বুক কেঁপে উঠে সারার। কাল রাতের শুভ্রের কিছু আকুলতার সেই কণ্ঠস্বর, ঘন নিঃশ্বাসের শব্দ এখনো কানে বাজছে। সারা কাল এক পাগল শুভ্রকে আবিষ্কার করেছে, যার ভেতর মায়া দরদ ছিল না। শুকনো ঢোক গিলে ঘাড় ঘুরিয়ে অরুর দিকে তাকায় সারা। তারা তিনজন এক কম্বলের নিচে। সারার গায়ে শুভ্রের সেই অ্যাশ কালারের শার্ট, উপরের বোতামগুলো সব খোলা। তার মাঝেই বাপ মেয়ের রাজত্ব। সারার কষ্টের মাঝেও একটু হাসে। সারা ছোট্ট হাত জোড়া চলে যায় শুভ্রের চুলের ভাঁজে। শুভ্র দু হাত দিয়ে আঁকড়ে ঘুমিয়ে আছে সারার বুকে। সারা ফিস ফিস করে বলে, খুব খারাপ মানুষ আপনি, আমাকে অনেক কষ্ট দিয়ে যাচ্ছেন।
সারার কথা শুভ্রের কানে যায় না, কারণ শুভ্র গভীর ঘুমে আচ্ছন্ন। সারা উঠতে গেলেও উঠতে পারে না, বিড়বিড় করে বলে, বাড়িতে কি বালিশ নেই? আমার বুকের উপর ঘুমিয়েছে। কি লোক রে বাবা। তারপর সারার আবার মনে হয় অরুর মায়ের কথা। আচ্ছা, শুভ্র কি তার সাথেও এমন করতো? এভাবেই ঘুমোতো? ঘুম থেকে উঠলেই শুভ্রকে জিজ্ঞাসা করবে অরুর মায়ের কথা। সে কই, কেন নেই এখানে? সকাল 7টা, শুভ্র উঠে গোসল করে সারাকেও গোসল করিয়েছে। সারা গোসল করতে গিয়ে পরে আর এক বিপদে পানি পড়ার সাথে গা জ্বলে ওঠে সারার। পুরনো ক্ষত নতুন করে উঠেছে। শুভ্র সারাকে কোনো মতে গোসল করে এনে বেডে শুইয়ে দিয়েছে। তারপর ব্যথার ঔষধ পিল খাইয়ে দিল সারাকে। সারা কোনো কথা না বলে খেয়ে নিল। শুভ্রের খুব খারাপ লাগছে সারার জন্য, তার জন্যই এসব হলো। নিজেই মনে মনে গালি দিল কয়েকটা, তারপর ওর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। শুভ্র মুচকি হাসি দিল। ভোর রাতে যখন অরু কাঁদছিল তখন শুভ্র উঠে অরুকে ফিডার খাইয়ে, তখন তার মাথার একটা দুষ্টু বুদ্ধি আসে। সে চুপচাপ অরুকে সারার পাশে নিয়ে গিয়ে সারার বুকের দুধ খাওয়াতে থাকে, জানে কিছু আসবে না। শুভ্রর এটা করার কারণ যাতে অরু কখনো সারাকে নকল মা না ভাবে। অরু যখন রেসপন্স করছিল তখন অরুকে সারার বুকে ঘেঁষে শোয়ায় দিয়ে সেও সারার বুকে মাথা রেখে ঘুমিয়ে যায়। সারা এমন একটা মেয়ে যে গভীর কষ্ট পেলেও হাসি মুখে মেনে নিতে পারে, কারণ সেই ছোট্ট থেকে মামা বাড়ি না থাকলেও মামি হুটহাট মারত। মাঝে কেটে রক্ত বের হয়ে যেত, তাও কখনো রক্ত জমে কালো হয়ে যেত। সেজন্য সারা শুভ্রের দেওয়া কষ্ট মুখ বুজে নিজের গভীরে লুকিয়ে নিল, হাসি এনে নিল মুখে। সারার একটা কথা, হাসি হলো সব কিছুর সমাধান। কাউকে কখনো নিজের কষ্টটা দেখাতে নেই, মানুষ উপহাস করবে। শুভ্র সারাকে সকালের নাস্তা করাতে নিচে নিয়ে গেল, যদিও সারা খুঁড়িয়ে হাঁটছে। শুভ্রের চোখ ফাঁকি দিতে চাইলো, তবুও পারল না। সারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। তারপর সোফায় বসতে যেতেই অরু কেঁদে উঠল শুভ্রের কোলে। শুভ্র তখন খাওয়া বাদ দিয়ে অরুর ফিডার হাতে নিতেই সারা বলে ওঠে, আপনি খেয়ে নিন, ওকে আমার কাছে দিন, আমি খাইয়ে দেব। শুভ্র কিছু না বলে অরুকে সারার কোলে দিয়ে গেল। হাতে অরুর ফিডারটা দিতেই শুভ্রের চোখ গেল সারার ঘাড়ে। কাল শীতে পড়ে গেছে, কতটা নির্মম হয়েছিল সে কাল রাতে। শুভ্র নিজেই মনে মনে অনুশোচনা করতে থাকে আর সিদ্ধান্ত নিয়েই নেয় আর ভুল কর্মেও সারাকে স্পর্শ করবে না, কারণ সারা খুব বাচ্চা একটা মেয়ে। তাকে কি ভাবছে সে জানে না। অরুর কান্নায় বাস্তবে ফিরে সারা সামনে বসে অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে শুভ্র। অরু হকচকিয়ে গেল কিছুটা। শুভ্র তুড়ি বাজিয়ে সারাকে বলল, কি ভাবছিলাম? সারা কোনো জবাব দিতে পারে না। সে কি করে বলবে? সে কাল রাতের ভাবনায় বিভোর ছিল। শুভ্র অরুর মুখে ফিডার দিয়ে সারাকে বলে, নিস্তব্ধ পরিবেশ, শীত আসবে আসবে ভাব, কিছুদিনের মধ্যেই শীত পড়ে যাবে। এখনই রাতে ঠান্ডা লাগে। খোলা জানালা দিয়ে ফিরফির করে হাওয়া ঢুকছে। চাঁদের উজ্জ্বল আলো এসে পড়ে সারার মুখের ওপর। সারা চোখ মেলে তাকায়। অরুকে ঘুম পাড়াচ্ছিল সে, তার পাশেই বালিশে আধশোয়া হয়ে মোবাইল দেখছে শুভ্র। সারা একটু নড়ে উঠতেই শুভ্র উঠে বসলো। সারা চোখ ছোট ছোট করে তাকাতেই শুভ্র বলে উঠল, এখন একটু দোলনায় শোয়াই দাও, নয়তো তোমার হাত ব্যথা করবে। সেই সন্ধ্যা থেকে কোলে করে রেখেছ। সারা শুভ্রর দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়ল। তার ভয় সংযত কণ্ঠে বলে উঠল, আপনি অরুণ আম্মুর ব্যাপারে বলবেন বলেছিলেন, এখনো বলেননি। শুভ্র কিঞ্চিত হাসলো সারার কথা শুনে। তারপর অরুর মুখে টুক করে চুমু খেলো। অরু ঘুমের মাঝে নড়ে উঠল, যার মানে সে বিরক্ত হয়েছে। সারা শুভ্রের এমন কাজ দেখে বলল, এ কি করছেন? মেয়েটা মাত্র ঘুমিয়েছে, আর আপনি ওকে তুলবেন? মেয়েটা কার? সারা এবার বিড়ম্বনায় পড়ে গেল। কি উত্তর দেবে সে?
তার তো বাচ্চা অনেক পছন্দের। সে ছোট্ট থেকে পাশের বাড়ির মারিয়াকে সময় পেলেই কোলে নিয়ে ঘুরতো। আর অরু তো একেবারে তার কোনো কাজ নেই অরু ছাড়া, তাই তো অরুকে নিজের মেয়ে মনে করছে। সারার কথা বলতে না দেখে শুভ্র হাসল। শুভ্র হাসলে গালে টোল পড়ে, গোলাপি ঠোঁট জোড়ার নিচে ঠোঁটের কোনায় কালো কুচকুচে একটা তিল। যে কোনো মেয়ে এক দেখায় শুভ্রের প্রেমে পড়তে বাধ্য। শুভ্র বুঝে গেল সারা এমন প্রশ্নের জন্য প্রস্তুত না, তাই আস্তে করে সারার ঘাড়ে হাত রাখে। সারা তাকায় শুভ্রের দিকে। শুভ্র সারার থুতনিতে হাত রেখে বলে, আমি এটাই শুনতে চেয়েছিলাম, ওরও তোমার মেয়ে আর আমি ওর বাবা। এতে কোনো সংকোচ রাখবে না। শুভ্রের কথায় সারা কিছুটা স্বস্তি পেল। সে তো ভয় পেয়ে গিয়েছিল শুভ্র আবার এই নিয়ে তাকে বকে টকে কিনা, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে তার ভুল ধারণা ভেঙে দিল। শুভ্র সারার দিকে এক পলক তাকে অরুর মুখের দিকে তাকালো, তারপর বলা শুরু করলো, আমি যখন ভার্সিটিতে লাস্ট সেমিস্টারে পড়ি তখন আমার পরিচয় হয় অহনার সাথে। হুট করে ফ্রেন্ডশিপ, তারপর প্রেম। এই যে বাড়িটা দেখছো, দীর্ঘ 3 বছর আগে আমার সপরিবার সিলেটে শিফট হয়। আমার অরিজিনাল জন্মস্থান সিলেটে। আচ্ছা বাদ দাও ওগুলো কথা, পরে বলবো। আসল কথা আছে। শুভ্রের কথা ঘুরানো দেখে সারার ভ্রু কুঁচকে গেল। তাও মন দিয়ে শুনতে থাকলো শুভ্রের বলা কথাগুলো। শুভ্র আবার বলতে শুরু করলো, আমার আর রহনের ব্যাপারে সবাই জানতো। আমাদের বিয়ে পারিবারিকভাবে না হলেও সবার মত ছিল। 2 বছর আগে আমি আমার ব্যবসা নিজের হাতে নিয়ে ঢাকার যে শাখা আছে ওটা সামলাতে শুরু করি। আমার আর রহনের সংসার খুব ভালোই যাচ্ছিল। তার ভিতর অরু আসে গর্ভে। কিন্তু কি জানো, অরুর ব্যাপারে আমার আম্মু ছাড়া আমার পরিবারে কেউ জানে না। সারা হঠাৎ জিজ্ঞাসা করে উঠল। তারপর কি হলো অহনা আপু? শুভ্র আবার বলা শুরু করলো, অরু যখন 4 মাস গর্ভে অহনার, তখন আমরা সিলেট চলে যাই। আমাদের ছোট্ট সংসারে কোনো কিছুর অভাব ছিল না। জানো সারা, আমাদের সংসারে ভালোবাসা ছিল। সময় নদীর স্রোতের মতো বহমান খুব তাড়াতাড়ি বয়ে যায়। তার মাঝে ওরও দুনিয়াতে এলো। সেদিন আমাদের খুশিকে দেখে ওরও তার দাদা দাদিকে এখনো দেখে নাই। সারা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো। তাহলে অহনা আপু কোথায়? শুভ্র মুস্কি হেসে উঠে দাঁড়ালো, তারপর সারার দিকে তাকিয়ে বলল, ও নেই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর কিছু বলতে চাই না, বাদ দাও। বলেই শুভ্র বারান্দায় চলে যায়। এদিকে সারার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সারা খুব কোমল হৃদয়ের মেয়ে, তার খুব কষ্ট হচ্ছে অরুর জন্য। এই বাচ্চা মেয়েটা জানে না তার মা আর নেই। সারা চোখের পানি হাতের তালু দিয়ে মুছে বলল, না, আমি আছি তো অরুর মা, আমি আমার মেয়েও। দূর থেকে শুভ্র সারার কথা শুনে শব্দহীন তৃপ্তির হাসি হাসল। শুভ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমাকে মাফ করে দিও সারা। আমি চেয়েছিলাম ওরুকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই কথাগুলো বলছি। আমি চাই না ওর আসল সত্যি তুমি জেনে ওকে মায়ের স্নেহ থেকে অবহেলা করো। হয়তো করবে, ভালোবাসবে, জানি না কি হবে। প্রায় ঘন্টাখানেক পর শুভ্র ঘরে আসলো। এসে লাইট নিভিয়ে খাটের দিকে তাকালো। অরুকে বুকের মাঝে নিয়ে সারা গভীর ঘুমে তলিয়ে গেছে। শুভ্র বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সারার মুখের দিকে। নিতান্ত বাচ্চা মেয়েটা, যদিও ম্যাচুরিটি আছে, সব কিছু বুঝে সব সামলিয়ে নিতে জানে, তবুও বয়সের ফারাক তো অনেক। শুভ্র একটা দীর্ঘশ্বাস ফেললো, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল। কারণ সে জানে সারার পাশে গেলে সে নিজের মধ্যে থাকে না, নেশাক্ত হয়ে যায় সারার নেশায়। ফজরের আজান হচ্ছে চারিদিকে। চারিদিকে কালো অন্ধকার কমে আসছে। সূর্য মামা হয়তো উদয় হবে একটু পরেই। অরুর কান্নায় ঘুম ভেঙে যায় শুভ্রের। চোখ ডলতে ডলতে সোফা থেকে উঠে আসে খাটের কাছে। তারপর অরুকে কোলে নিয়ে পায়চারি শুরু করে। শুভ্র সারার দিকে তাকিয়ে দেখে সে এখনো গভীর ঘুমে বালিশে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে পা গুটিয়ে, বিড়াল ছানার মতো। শুভ্র একটু চোখ ছোট করতেই দেখতে পেল ঠোঁট উল্টে বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। শুভ্র হেসে ফেলল সারা কিউট মায়াবীর মুখের দিকে তাকিয়ে। শুভ্র অরুকে কোলের মধ্যে ভালোভাবে নিয়ে সারার পাশে বসে টুপ করে সারার ঠোঁটে একটা চুমু খেলো। সারা কিছু বুঝলো না। শুভ্র এবার অরুকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল।
শুভ্র নিচে এসে কিচেনে চলে গেল, তারপর অরুর জন্য দুধ গরম করলো, সেটা ফিডারে ভরে অরুকে খাওয়াতে থাকলো। শুভ্রের এখন আর আগের মতো ঘুম হয় না। সব সময় মনে হয় এই বুঝি তার মেয়ে কান্না করলো খিদের জন্য। সারাকে নিয়ে এসেছে অরুর জন্য, যদিও সে জানে অরু সারার কাছে খুব নিরাপদ, তবুও শুভ্র মনে মনে সিদ্ধান্ত নেয়। হোক না 4 বছরের মা, 4 বছরের বউ, আমি ওকে আমার বাড়ি নিয়ে যাব। ও একটা পরিবার পাবে, আর আমার মেয়েটাও নিজের পরিবার পাবে। শুভ্র সিদ্ধান্ত নেয় আজ কেউই সে তার পরিবারের সাথে কথা বলবে না, হয় তারা এখানে আসবে, নয়তো সারা আর অরুকে নিয়ে তারা সিলেটে যাবে। অরু শুভ্রের কোলে খেতে খেতে ঘুমিয়ে পড়ে। অরুর ঘুম খুব গভীর। শুভ্র জানে এখন তার মেয়ে ঘুমালে 10টার আগে উঠবে না, তাই নিশ্চিন্তে রুমে এসে অরুকে দোলনায় শুয়ে দিল। শুভ্র তারপর ফ্রেশ হয়ে এসে সারাকে ঘুম থেকে জাগালো নামাজের জন্য। সারা উঠতে না চাইলে শুভ্র টেনে বুকের মধ্যে নিয়ে অসংখ্য চুমু দিল সারার মুখবয়ে। সারা চোখ মুখ কুঁচকে উঠে মাথায় ওড়না দিয়ে ওয়াশরুমে চলে যায় অজু করতে। তারপর দুজন একসাথে নামাজ পড়ে নেয়, কিন্তু দুজনের মোনাজাতে মনের চাওয়া ছিল আলাদা। আজ সারার অনেক আনন্দ লাগছে। সকাল সকাল হয়তো সে এত খুশি কখনো হয়নি। তার মামা এসেছে, হাতে দুটো ব্যাগ। সারা ভেবেছিল যদিও আপন না, তাও মায়া করে হয়তো তাদের নিতে এসেছে। সারা অনেক খুশি খুশি শুভ্রকে রুমে এসে বলল, তালুকদার সাহেব জানেন, আজ মামা এসেছে, নিচে বসে আছে। আমি দরজা খুলতেই দেখি মামা দাঁড়িয়ে আছে। দেখেন না, আমাদের নিতে এসেছে। বিয়ের পর তো মেয়েদের আবার বাপের বাড়ি যেতে হয়, তাই নিতে এসেছে। শুভ্র অফিসের ফাইল চেক করছিল খাটের উপরে বসে। তখন সারার বলা কথা শুনে সারার সাথে নিচে আসে। সারা আসতে চায়নি, সে বলছে, আর আমি ওর জামা কাপড়গুলো ব্যাগে ভরে নিই। আমরা যাব তো, তাহলে বেশি সময় লাগবে না গোছাতে। আপনি যান, আমি আসছি। শুভ্র কিছু না বলে মুচকি হেসে বলল। পাগলি। সারা কিছুটা লজ্জা পেয়ে ওড়নার কোণ দিয়ে মুখ ঢেকে রুমে চলে গেল। এদিকে শুভ্র নিচে নেমে এসে সোফায় বসলো। তারপর নাজমুল হুদার সাথে কথা বলা শুরু করলো। এদিকে রুমে সারা বেছে কয়েকটা অরুর জামা, ছোট কম্বল, অরুর যাবতীয় জিনিস সব একটা লাগেজে ভরে নিল। আর তার তো মাত্র কয়েকটা জামা এখানে, সেগুলো কি করবে? মামা বাড়ি আসে, ওগুলোই পরবে ভেবে আর নিল না। দোলনায় ঘুমন্ত অরুর মুখে একটা চুমু দিয়ে রুম থেকে বেরিয়ে সিঁড়ির পাশে আসতেই তার পা জোড়া থমকে গেল। তার মামা চলে যাচ্ছে তাদের না নিয়ে। সারা দৌড়ে গেল, গিয়ে মামাকে জড়িয়ে ধরল পেছন থেকে। শুভ্র চমকালো, সোফা থেকে উঠে দাঁড়ালো, সাথে সাথে মুখ দেখে বোঝা যাচ্ছে খুব রেগে আছে। সারা নাজমুল হুদাকে বলল, এ কি মামা, চলে যাচ্ছ? আমাদের নিয়ে যাবে না? আমি তো গুছিয়ে নিয়েছি, এই ব্যাগটা নিয়ে আসলেই হবে। সাথে সাথে নাজমুল হুদা সারাকে ছাড়িয়ে বললেন, আমি তোকে নিতে আসিনি, তুই আমার ঘাড়ে বোঝা ছিলি, সেটা শুভ্র নিয়েছে। এখন আর তোর জিনিসপত্রগুলো যেন বোঝা, তাই দিতে আসলাম। আর আমি তোর কোনো মামা টামা না, তোকে পেয়েছিলাম মেলায়, আগুন লেগেছিল, পরিবার তো খেয়েছিলি, তারপর আমাদেরও খাচ্ছিলি। বলেই সারাকে ধাক্কা দিয়ে গটগট করে বেরিয়ে গেল নাজমুল হুদা। সারা এক দৃষ্টিতে তাকিয়ে রইল নাজমুল হুদার দিকে। সারা স্তব্ধ হয়ে গেছে। শুভ্র সারার পাশে এসে দাঁড়ালেই সারার ঘাড়ে হাত দেয়। সারা নিঃশুভ চোখ দিয়ে পানি পড়ছে অনবরত। পাথর হয়ে গেছে সে। শুভ্র বুঝলো আঘাতটা বেশি হয়ে গেছে, যা সহ্য করতে পারে নাই সারা, তাই এমন ইমোশন লেস হয়ে গেছে। শুভ্র ডেকে উঠল। সারার স্লাইন চলছে, চোখ বেয়ে পড়ছে ধারাহীন নোনা জল। সে এই শোকটা নিতে পারেনি। লজ্জায় কষ্টে পাথর প্রায় হয়ে গেছে সে। শুভ্র তখন সারাকে কোলে করে রুমে নিয়ে আসে। তারপর ডাক্তারকে কল দিয়ে সাথে সাথেই ডাক্তার এসে চেক আপ করে সারাকে। অনেকক্ষণ দেখার পর সারাকে স্লাইন দিয়ে দেয়, তারপর বলে, রোগীর হয়তো কোনো কারণে খুব কষ্ট পেয়েছে, যার কারণে স্ট্রোক করতে পারতো, কিন্তু ভাগ্য ভালো থাকায় ভালোর উপর দিয়ে চলে গেছে। বলে দম সারে ডাক্তার ইলিয়াস। শুভ্রের পারিবারিক ডাক্তার সে।
ডাক্তারের কথা শুনে শুভ্র কিছুটা অবাক হয়। এতটুকু কারণে একটা মেয়ে এত কষ্ট পেতে পারে তার ধারণা ছিল না। শুভ্র ডাক্তারকে বলে, এখন কি করব? আমার মনে হয় মেয়েটাকে তার পরিবারের কাছে নিয়ে যাও। অনেক সময় এমন হলে একটা হাসি খুশি পরিবারে মিশে থাকলে ঠিক হয়ে যায়। বলে ডাক্তার চলে যায়। এদিকে শুভ্র চিন্তায় পড়ে যায়। কি করবে সে? জানে মেয়েটাকে মাত্র চুক্তিতে বিয়ে করেছে, কিন্তু মেয়েটা অসুস্থ হয়ে থাকলে মেয়েকে কে খেয়াল রাখবে? শুভ্র আর ভাবতে পারছে না। সারার মাথার কাছে বসে অরুর দোলনার ঘুমন্ত অরুর দিকে তাকালো, তারপর বিড়বিড় করে বলল, বাবার চেয়ে শক্তিশালী কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে যত্নবান কোনো নারী হয় না। আমি চাই আমার ওরু কখনো এই দুইটার অভাব না পাক। আমি জানি স্যার ওরুকে খুব ভালোভাবে মায়ের মতো আঁকলে রাখবে। শুভ্র আর কিছু ভাবতে পারল না। পকেট থেকে ফোনটা বের করে সারার দিকে একবার তাকালো। কি সুন্দর মা মেয়ে দুজন ঘুমাচ্ছে, আর সে চিন্তায় পড়েছে। মুস্কি হাসলো শুভ্র। সারার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে উঠে ফোনের ডায়াল প্যাড থেকে বাবা নামটা সেভ করা ছিল। কল লাগালো তার বাবার ফোনে। প্রায় 25 মিনিট কথা বলে রুমে এসে তৃপ্তির একটা হাসি হাসলো। সে জানতো তার বাবা মা কোনো দিনও দ্বিমত করবে না, আজকেই নিয়ে যেতে বলছে। শুভ্রের মা তো সারার অসুস্থতার কথা শুনে না জানা অচেনা মেয়ের জন্যই এখানে চলে আসতে চাইছিল। শুভ্র বলেছে সারা একটু সুস্থ হলেই তারা সিলেটে আসবে। শুভ্র ফোনটার চার্জে দিয়ে সোফায় বসে অফিসের কাজগুলো করতে লাগলো। দেখতে দেখতে কেটে গেছে 2টা দিন। শুভ্র আজ সিলেটে যাবে, হয়তো এবার থেকে সেখানেই থাকবে। শুভ্র নিজের ঢাকার ব্যবসা নিজের বাবার হাতে তুলে দিয়ে তারপর সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। সারা আগের চেয়ে সুস্থ হয়েছে, কিন্তু মন মরে গেছে তার। আগের মতো হাসে না সারা, কিন্তু ওরুকে সবসময় ঠিক মতো কেয়ার করে। শুভ্র এতেই খুশি। শুভ্রদের ট্রেন রাত 11টায়। যদিও শুভ্র গাড়িতে যেতে চেয়েছিল, তবে সারা ট্রেনে যেতে চেয়েছে। সারা নাকি আগে কখনো ট্রেনে যায়নি। শুভ্র অবাক হলো না, কারণ সে জানতো সারাকে তার মামা মামি বাড়ি থেকে বের হতে দিত না। সময় মতো ট্রেনে উঠে পড়ল শুভ্র সারা। শুভ্র এক হাত দিয়ে লাগেজ নিচ্ছে আর অন্য হাতে সারার হাত শক্ত করে ধরেছে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাবে। সারার কোলে ছোট্ট অরু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে সারার মুখের দিকে। শুভ্র নিজেদের জন্য একটা আলাদা কেবিন নিয়েছে। ট্রেন চলতে শুরু করলো। সারা জানালা দিয়ে বাইরে তাকিয়ে চারিপাশে ফেলে চলে যাওয়া অন্ধকার প্রকৃতি দেখছে। শুভ্র সারার কাছ থেকে অরুকে নিয়ে তারপর সারাকে এক হাতের বাহু ধরে নিল, তারপর সারার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিল। সারা শুভ্রের দিকে তাকাতেই শুভ্র হেসে বলল, খুলে দেখো। সারা ব্যাগ খুলে দেখলো তার ভেতরে চকলেট, চিপস ভাজা, বিস্কিট, চাটনি, কোল্ড ড্রিঙ্কস সব আছে। সারা মনে মনে অনেক খুশি হলো, কিন্তু সেই খুশি বাইরে প্রকাশ পেল না। মুখে কিঞ্চিত হাসি টেনে বলল, এগুলো কখন আনলেন? শুভ্র টুপ করে সারার কপালে চুমু খেলো। সারা তবদা খেয়ে গেল। শুভ্র তারপর ফিসফিস করে বলল, কাল রাতে তোমার শাশুড়ি বলেছে এগুলো কিনে রাখতে, ট্রেনে তোমার লাগবে, তাই আমি আগেই কিনে রাখছিলাম। নাও, খাওয়া শুরু করো। সারার ঠোঁটের কোণে এবার এক চওড়া হাসি ফুটল। এক করে সব বের করে খাওয়া শুরু করলো সে। দীর্ঘ 2 বছর পর ঘরের ছেলে ঘরে ফিরছে, তাও একেবারে নিজের ব্যবসা এবার সিলেট থেকেই সামলাবে। শুভ্র সিলেট জেলার শিবগঞ্জের শুভ্রর বাড়ি। বিশাল বড় 3তলা বাড়ি। আব্রাহাম তালুকদারের বাড়ি প্রতিষ্ঠিত করেছিল তার নাম অনুসারে। বাড়ির মেন গেটে বড় বড় করে লেখা তালুকদারনীর। শুভ্রের বাবা চাচারা 3 ভাই 1 বোন। শুভ্রের বড় বাবা ইস্তিয়াক তালুকদার অনেক বছর ধরে বিদেশে থাকেন। যোগাযোগ থাকলেও দেশে আসেন না কোনোদিন। শুভ্র বড় চাচি আমেরিকান, মানে লেচি, আর তার চাচাতো বোন অরিনা লেচি। শুভ্রের বাবা মেজো, নাম ফারুক তালুকদার। শুভ্রর মা মিসেস আনিতা। শুভ্র একটা ছোট বোন আছে, নাম ফাতিহা তালুকদার। বয়স 17, ইন্টার প্রথম বর্ষে পড়ছে। শুভ্রের ছোট চাচা আনিস তালুকদার, স্ত্রী সুমনা খাতুন। তার 2 সন্তান, 1 ছেলে 1 মেয়ে। আনিশা তালুকদার বয়স 16, এবার মাধ্যমিক দিবে। আর ছেলে অনন্ত তালুকদার বয়স 12, ক্লাস 6-এ পড়ে। শুভ্রের একটা
ফুপি। এই পরিবারেই সে থাকে। স্বামী মারা গেছে অনেক বছর আগে, তখন থেকেই এখানে থাকে। নাম মনিরা তালুকদার। তার এক ছেলে এক মেয়ে। ছেলে শ্রাবণ তালুকদার, বয়স 26। শুভ্র আর শ্রাবণ পিঠাপিঠি। শ্রাবণ বর্তমানে ব্যাংকে চাকরি করে। সে কোনো মতেই ব্যবসা করতে রাজি ছিল না, তাই আর কেউই জোর করে নাই। আর মেয়ে শান্তা তালুকদার, বয়স 19, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। শুভ্র বাড়ি ফিরেছে শুনে রান্না করতে বিজি আনিতা ও সুমনা, আর হাতে হাতে কাজ করে দিচ্ছে মনিরা। এ বাড়ির সকলেই চোখের মণি শুভ্র। কখনো কারো সাথে উঁচু গলায় জোর করে কথা বলে নাই। যতই রাগ হোক তাও কারো মুখের কথা বলে নাই। শুভ্রদের ট্রেন এসে থামলো নির্দিষ্ট গন্তব্যে। শুভ্র সারার হাত ধরে লাগেজ নিয়ে বের হয়ে এলো স্টেশন থেকে। তারপর একটা গাড়ি ঠিক করে উঠে পড়ল গাড়িতে। গন্তব্য শিবগঞ্জ তালুকদার বাড়ি। গাড়িতে উঠে সারা আবারও ঘুমিয়ে গেল শুভ্রর কাঁধে মাথা রেখে। তারপর রাস্তার ঝাঁকুনিতে হালকা চোখ মেলে শুভ্রকে বলল,